ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমি ভূগোলের একটি সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। সামনেই তোমাদের সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন আছে, তো সেজন্যেই আমি আজকে জল, স্থল ও বাতাস এই চ্যাপ্টারটির উপরে কিছু সাজেশন দেব এবং সঙ্গে উত্তরও বলে দেব। তো এসো আমি শুরু করছি। আর একটা কথা, এই সাজেশনটি অর্থাৎ এই চ্যাপ্টারে যে সাজেশনটি দিচ্ছি সেগুলো যদি তোমরা ঠিক করে নিয়ে যাও, প্র্যাকটিস করে নিয়ে যাও, তাহলে পরীক্ষা দিতে তোমাদের কোনো সমস্যা হবে না। প্রথম প্রশ্ন আছে, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর স্তর কোনটি? ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। প্রতি 1000 মিটার উচ্চতায় ড্যাশ হারে তাপমাত্রা কমে 6.5 সেন্টিগ্রেড। 6.5 ডিগ্রি সেলসিয়াস। শান্তমণ্ডল কোন বায়ুস্তরকে বলা হয়? ট্রপোস্ফিয়ারের পরের স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল। বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ারেই মেঘ, ঝড়, বৃষ্টি হয়, অর্থাৎ প্রথম স্তরটাতেই। জেট প্লেন কোন স্তর দিয়ে চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার অর্থাৎ শান্তমণ্ডল দিয়ে জেট প্লেন চলাচল করে। ওজোন গ্যাস কোন স্তরে থাকে? ওজোনোস্ফিয়ারে থাকে ওজোন গ্যাস। ওজোন গ্যাসের কাজ কি? ওজোন গ্যাসের কাজ হলো সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নেওয়া। এর সংকেত লেখো, এর সংকেতটা লিখে দিচ্ছি, O3। কোন স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। এভারেস্ট কোন স্তরে অবস্থিত? ট্রপোস্ফিয়ার অর্থাৎ প্রথম স্তরেই। বেতার তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? আয়নোস্ফিয়ার স্তর থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। কৃত্রিম উপগ্রহ স্টেশন কোন স্তরে থাকে? এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার স্তরে। মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডল না থাকলে কি হতো? দেখো, বায়ুমণ্ডল না থাকলে মাছ যেমন জলে বাস করে, জলের ভেতরে থাকে, আমরা তেমনি বায়ুর মধ্যে ডুবে থাকি। বায়ু না থাকলে শ্বাসকার্য চালাতে না পেরে আমরা মারা যেতাম। আমরা কেন, উদ্ভিদ অর্থাৎ সমস্ত প্রাণীকুল, জীবকুল মারা যেত। বায়ু আছে বলেই সূর্যের আলো প্রথম ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তারপর ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হয়ে উপর দিয়ে উঠে যায়, ফলে সেখানকার বায়ু উত্তপ্ত হয়। এইভাবে উষ্ণতা পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়ে। বায়ু না থাকলে এটা সম্ভব হতো না। ফলে পৃথিবী দিনের বেলা প্রচন্ড গরম হয়ে যেত ভূপৃষ্ঠ সংলগ্ন এলাকা, আবার রাত্রিবেলা ঠান্ডায় জমে যেত। অর্থাৎ বায়ু না থাকলে সারা পৃথিবীতে কোনো জীবকুলের, প্রাণীকুলের অস্তিত্ব থাকতো না। পৃথিবীর কয়টি স্তর আছে ও কি কি? পৃথিবীর 3টি স্তর আছে। উপরের স্তরকে বলা হচ্ছে ভূত্বক, মাঝের স্তরকে বলা হচ্ছে গুরুমণ্ডল, আর একেবারে ভেতরের স্তরকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল। ভূত্বকে
কত ভাগ জল কত ভাগ স্থল আছে? ভূত্বকে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল আছে। পৃথিবীর স্থলভাগ কি কি দিয়ে তৈরি? পৃথিবীর স্থলভাগ শিলা ও মাটি দিয়ে তৈরি। পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম কি? পৃথিবীতে যত জলভাণ্ডার আছে সবগুলোকে একসাথে বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? মহাকাশ থেকে পৃথিবীকে একটা গোলাকার উজ্জ্বল নীল রঙের দেখায়, তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। প্রায় 1.5 কোটি বছর আগে জলেই পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল। এটা কত হবে? 350 কোটি। পরেরটা হলো জলচক্র কি? দেখো, সূর্যের তাপে সমুদ্র, নদী, নালা, পুকুর, ডোবা যেখানেই জল আছে সেই জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যায়। যত ওপরে উঠে ততই ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে ছোট ছোট জলকণায় পরিণত হয়। জলকণাগুলো ধুলোকে কেন্দ্র করে যে বায়ুতে ধূলিকণা থাকে সেই ধূলিকণাকে আশ্রয় করে ভাসতে থাকে। এইভাবে জল মিশ্রিত ধূলিকণাগুলি আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড় বড় আকার ধারণ করে। তখন সে আর ভেসে থাকতে পারে না, জলের আকারে ভূপৃষ্ঠে নেমে আসে। আবার সেই জল বাষ্পীভূত হয়ে উপরে উঠছে। আবার কখনো কখনো ওই জলীয় বাষ্প উপরে উঠতে উঠতে বরফে পরিণত হয়ে যায়। পর্বতের চূড়ায় বরফ আকারে জমে থাকে। গ্রীষ্মকালে ওই বরফ গলে আবার জলধারা রূপে নদীকে অবলম্বন করে নামতে থাকে। এইভাবে জল থেকে জলীয় বাষ্প, সেখান থেকে আবার জল, সেখান থেকে বরফ, বরফ থেকে জল, এইটা চক্রাকারে চলতে থাকে। এটাকেই বলা হচ্ছে জলচক্র। 22.5 কোটি বছর আগে পৃথিবীর অখণ্ড স্থলভাগের নাম কি ছিল? নাম ছিল প্যানজিয়া। অখণ্ড স্থলভাগের নাম ছিল প্যানজিয়া। প্যানজিয়ার চারদিকে বিরাট জলভাগকে কি বলা হতো? প্যান্থালাস বলা হতো, প্যান্থালাস। ড্যাশ ভেঙে 7টি মহাদেশ তৈরি হয়েছে। প্যানজিয়া ভেঙে 7টি মহাদেশ তৈরি হয়েছে, আর প্যান্থালাস ভেঙে 5টি মহাসাগর তৈরি হয়েছে। পৃথিবীর বৃহত্তম জনবহুল মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম জনবহুল মহাদেশ। কোন মহাদেশে দেশের সংখ্যা সবচেয়ে বেশি? আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা সবচেয়ে বেশি। কটা? 54টি। 54টি দেশ আছে। আয়তনের দিক থেকে ইউরোপ মহাদেশের স্থান কোথায়? ষষ্ঠ। দেখো, এশিয়ার প্রধান পর্বত ও প্রধান নদীর নাম কি? এশিয়ার প্রধান পর্বত হচ্ছে হিমালয়, আর নদী হলো ইয়াংসি এবং ওব। আফ্রিকার প্রধান পর্বত ও প্রধান নদীর নাম কি? আটলাস। আফ্রিকার প্রধান পর্বত হচ্ছে আটলাস, নদী হচ্ছে নীল ও জাম্বোজি। নদী নীল ও জাম্বোজি। উত্তর আমেরিকার প্রধান পর্বত ও প্রধান নদীর নাম কি? রকি উত্তর আমেরিকার প্রধান পর্বত, আর উত্তর আমেরিকার প্রধান নদী হচ্ছে মিসিসিপি, মিসৌরি, আর আছে কলোরাডো। আর বলে রাখি, কলোরাডোর উপরেই আছে গ্র্যান্ড ক্যানিয়ন। আমাদের বাংলার ক্যানিয়ন হচ্ছে গড়বান্ধারণের গনগনি, আর উত্তর আমেরিকার কলোরাডো নদীর তীরেই আছে গ্র্যান্ড ক্যানিয়ন, বিখ্যাত ক্যানিয়ন।
দক্ষিণ আমেরিকার প্রধান পর্বত ও প্রধান নদীর নাম কি? প্রধান পর্বত আন্দিজ, প্রধান নদী হচ্ছে লা প্লাটা। ইউরোপের প্রধান পর্বত ও প্রধান নদীর নাম কি? ইউরোপের প্রধান পর্বত হচ্ছে আল্পস এবং নদী হচ্ছে দানিউব আর একটা ভলগা। গ্রেট ডিভাইডিং রেঞ্জ ড্যাশ প্রধান পর্বত শ্রেণী কার? ওশিয়ানিয়ার। ওশিয়ানিয়া। ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে কি বলা হয়? ইউরেশিয়া। এশিয়া আর ইউরোপ মহাদেশকে একত্রে বলা হয় ইউরেশিয়া। ড্যাশ হলো শুষ্কতম শীতল মরুভূমি, প্যাটাগোনিয়া। প্যাটাগোনিয়া। এশিয়ার প্রধান নদী কি? ইয়াংসি। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? সুমেরু সাগর। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। যদি কেউ লিখে দাও প্রশান্ত সাগর তাহলে চলবে না, মহাসাগরই লিখতে হবে। পৃথিবীর কোন গোলার্ধে জলভাগ ও স্থলভাগ সমান? উত্তর গোলার্ধে। আর পৃথিবীর কোন গোলার্ধে স্থলভাগ থেকে জলভাগ বেশি? দক্ষিণ গোলার্ধে। পৃথিবীতে কয় প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আছে? 35,000 প্রজাতির উদ্ভিদ আছে আর 15,000 প্রজাতির প্রাণী আছে। বিশ্ব উষ্ণায়ন কি? দেখো, পৃথিবীর উষ্ণতা যত দিন যাচ্ছে আমাদের, অর্থাৎ আমরা নিজেদেরকে সভ্য মানুষ হিসাবে দাবি করি, অথচ আমরাই এমন কাজ করি যা নিজেদেরকেই লজ্জায় ফেলে দেয়। আমাদের কৃতকর্মের জন্যই পৃথিবীর উষ্ণতা ক্রমশ বেড়ে চলেছে। এর ফলে ওসিয়ানিয়া বা আন্টার্কটিকায় বরফ গলছে, পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলে অর্থাৎ পৃথিবীর উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে যে অপ্রীতিকর একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার জন্য আমরাই দায়ী। এটি হলো বিশ্ব উষ্ণায়ন এবং এর জন্য আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে যাতে করে উষ্ণতা বৃদ্ধি না পায়। তার জন্য পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে, নিত্য কাজকর্ম উপরে আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে, তাহলে এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমরা নিজেরা একটু রক্ষা পাবো। গ্রিন হাউস গ্যাস কি? গ্রিন হাউস গ্যাস, কয়েকটা গ্রিন হাউস গ্যাসের নাম বলো। তোমরা অনেকে সিএফসি বলে দেবে, গ্রিন হাউস গ্যাস বলা মানেই সিএফসি না, সিএফসি কে বলবে না, কারণ সিএফসি গ্রিন হাউস গ্যাস কিনা সেই নিয়ে এখনো সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি। গ্রিন হাউস গ্যাস যদি বলে তোমরা মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড, এই দুটো গ্যাসেরই নাম বলবে। তাহলে আজকে এই চ্যাপ্টারের উপরে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এগুলো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করে নাও এবং তোমাদের পরিচিত
বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে তারাও এই প্রশ্নগুলো পেয়ে যায় এবং উত্তরগুলো পেয়ে যায়। তাহলে তোমাদের পরীক্ষা দিতে কোনো অসুবিধা হবে না। আমি প্রতিদিনই, অর্থাৎ যতদিন না তোমাদের ভূগোলের সিলেবাস, সেকেন্ড টার্মের জন্য যে সিলেবাস আছে সেগুলো সাজেশন দেওয়া না হচ্ছে, ততদিন অবধি প্রতিদিনই একটা করে ভিডিও তোমাদের দেব, তোমরা ফলো করতে থাকো। আর সেই জন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও।